আমিষ রান্নার দিন আমাদের কোনো চিন্তা থাকে না, ঝটপট আমরা রেসিপিগুলো ঠিক করে ফেলি। কিন্তু যেদিন নিরামিষের দিন হয় আমাদের মাথায় অনেক রকম চিন্তা থাকে যে আজ কী রান্না করব। আমি সেরকমই একটা রেসিপি আজ আপনাদের সাথে শেয়ার করব, যেটা থাকলে আর দ্বিতীয় কোনো রেসিপির প্রয়োজন পড়বে না। এই একটা রেসিপি দিয়েই আপনি ভাত, রুটি, পরোটা যা কিছু খেয়ে নিতে পারেন। সেটা লাঞ্চেও খেতে পারেন, আবার ডিনারেও। নমস্কার, আমি মাধবী। আপনারা এখন দেখছেন রান্না ভালোবাসি। রান্না ভালোবাসিতে আরও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমার রেসিপিতে থাকছে নিরামিষ সয়াবিনের তরকারি রেসিপি। খুব সুন্দর একটা মুখরোচক রেসিপি। তাহলে আসুন আমরা এখন সেটা দেখে নেব। একটা বাটিতে জল বসিয়েছি। জলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তাতে হাফ চামচ পরিমাণে নুন দিয়ে দিলাম। তারপর নুনটা জলের সাথে মিশিয়ে নিয়ে আপনার পরিবারের প্রয়োজন মতো সয়াবিন নিয়ে নেবেন। সয়াবিন নিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ওটা জলের সাথে ভালো করে মিশিয়ে দেব। এটা ভালো করে আমরা রেগুলার যেরকম সয়াবিন সেদ্ধ করি সেইভাবে সেদ্ধ করে নেব। আমি এখানে 2টো টমেটো গোটা পেছন দিকটা একটু কেটে দিয়ে এই যে সয়াবিনের সঙ্গে দিয়ে দিলাম। আমি টমেটোটা আলাদাও সেদ্ধ করতে পারতাম, কিন্তু একসঙ্গে দুটো কাজ তাড়াতাড়ি হয়ে যাবে করে নেওয়ার জন্য আমি একসাথে টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে একটু সেদ্ধ করে নিলাম। খুব বেশি সময় সেদ্ধ করার দরকার নেই। এখন দেখুন সয়াবিনটা সেদ্ধ হয়ে বেশ বড় বড় হয়ে গেছে। গ্যাস অফ করে দিলাম। এই যে টমেটো, এটাও বেশ সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে ওই টমেটো প্লেটের মধ্যে তুলে নেব। এই যে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর আমাদের আরও একটা কাজ করে নিতে হবে। একটা সাঁড়াশি নিয়ে নিতে হবে। তারপর ওই সাঁড়াশি দিয়ে ওই টমেটোর আঁশ তুলে নিতে হবে, যেটা আমরা খোসা বলে থাকি। একটু এইভাবে দেখুন, এইভাবে ধরলেই খোসাটা উঠে চলে আসবে। সেটা যদি না পারেন তাহলে হাত দিয়েও করে নিতে পারবেন। তখন টমেটোটা একটু ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করবেন। আর গরম অবস্থায় করলে এইভাবে একটা চিমটে দিয়ে এটা ছাড়িয়ে নিতে পারবেন। তারপর এই টমেটোগুলো একটা ছুরি দিয়ে কেটে দেব মাঝখান থেকে। তাতে হবে কি, তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে টমেটোটা। এটা আমাদের ঠান্ডা করে নিতে হবে, কারণ এটা আমরা পেস্ট বানাবো। মিক্সার গ্রাইন্ডারে দিয়ে এই টমেটোটা পেস্ট বানিয়ে নিতে হবে। এটা আমি ঠান্ডা করার জন্য 2 থেকে 3 মিনিট রেখে দেব। বেশি সময় রাখার দরকার নেই, তাতেই ওটা ঠান্ডা হয়ে যাবে। তারপর দেখুন এখানে একটা গ্রাইন্ডারের জার নিয়ে নিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিলাম ওই টমেটোর মধ্যে অনেকটাই জল থাকে, সেই জন্য আর জল দেওয়ার দরকার নেই। এখানে এখন আমি দিয়ে দেব কালো গোলমরিচ। সেটা হাফ চামচের থেকে একটু কম পরিমাণে এই যে দিয়ে দেব। আর এখানে দেব গোটা জিরে দিয়ে দেব। এর মধ্যে গোটা জিরে দিয়ে টমেটোর সাথে পেস্ট বানিয়ে নেব। সেই জন্য আমি আর রেসিপির মধ্যে গুঁড়ো জিরে ব্যবহার করব না, এই বাটা জিরেটাই আজ ব্যবহার করব। সেই জন্য গোটা জিরে দিয়ে দিলাম। জিরে দেওয়ার পরেও আর জল দেবেন না, কারণ ওই টমেটোটাতেই জল আছে। এখন ওটা পেস্ট বানিয়ে নেব। এদিকে দেখুন সয়াবিনগুলো বেশ ভালো করে ঠান্ডা জলে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি। তারপর হাত দিয়ে চেপে চেপে জলটা ফেলে দিয়েছি। এখন ওই যে মশলা পেস্ট করে রেখেছি, টমেটো, জিরে আর গোলমরিচ, ওই পেস্ট দিয়ে দেব এই সয়াবিনের ওপর থেকে। সবটাই দিয়ে দেব। এখন ওটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দেব আদা। এখানে আমি 1 চামচ আদা দিয়েছি। 1 চামচ আদা দিয়ে দিলাম। তারপর দেব হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ। তারপর দিয়ে দেব ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। এখন দিলাম ধনে গুঁড়ো। আবারও এখানে আমি বলছি জিরে গুঁড়োটা ব্যবহার করবেন না, জিরেটা আমি বেটেই দিয়েছি। লঙ্কা গুঁড়ো দিয়ে দিয়েছি। এই লঙ্কার ক্ষেত্রেও বলবো লঙ্কাটা সেই রকম বুঝে দেবেন, আপনারা যেরকম পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন। এখানে দিয়ে দিলাম 100 গ্রাম টক দই। টক দই দেওয়ার পর দিয়ে দেব পরিমাণ মতো নুন আর অল্প একটু চিনি অবশ্যই দেবেন, কারণ টক দই আছে, টমেটো আছে, সব কিছু স্বাদ ব্যালেন্স করার জন্য হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম। আর এখন দিলাম ভাজা মশলা। আর দেব 1 চামচ সর্ষের তেল।
এই ভাজা মশলাটার মধ্যে আমার আছে ধনে, জিরে, মৌরি, গোটা শুকনো লঙ্কা আর তেজপাতা, আর ওই যে গোটা গরম মশলা যেটা হয় আর কি, এলাচ, লবঙ্গ, দারচিনি, ওই সব কিছু একসাথে শুকনো কড়াইতে ভেজে গুঁড়িয়ে রেখেছিলাম, ওটা 1 চামচ দিলাম। দিয়ে এগুলো খুব ভালো করে মেখে নিতে হবে। ততক্ষণ আমাদের মাখতে হবে যতক্ষণ না প্রত্যেকটা সয়াবিন সম্পূর্ণ মশলার সাথে মিশে যাচ্ছে। প্রত্যেকটা সয়াবিনের সাথে মশলাটা যেন মাখামাখি হয় সেরকম ভালোভাবে আমাদের মেখে নিতে হবে। তারপর যখন মাখা হয়ে যাবে সেটা একটা প্লেট ঢেকে 10 মিনিট রেখে দেব। এদিকে কড়াই বসিয়ে দেব, কড়াইতে সরষের তেল গরম করে নেব, আর এই সরষের তেলের মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর একটু হলুদ দিয়ে বড় বড় করে কেটে রাখা আলুগুলো কষিয়ে নেব। আলুর সাথে আমি নুন বা হলুদ মেখে রাখিনি, কিংবা আলু দেওয়ার পরেও হলুদটা দেওয়া যেত, কিন্তু এই তেলের মধ্যে দিলে বেশ সুন্দরভাবে সব কিছুর সাথে মিশে যায়, সেই জন্য দিয়ে দিলাম। দিয়ে এখন আলুটা আমরা ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না আলুটা 50% এখানে সেদ্ধ হয়ে যাচ্ছে। স্লো টু মিডিয়াম ফ্লেমে আলুটা ভেজে নেবেন, হাই ফ্লেমে দেবেন না, তাহলে ওটা লাল হয়ে যাবে কিন্তু ভেতরটা সেদ্ধ হবে না। সেই জন্য স্লো ফ্লেমে এটা ভেজে নেব। দেখুন আলুটা সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি, এখন সেটা উঠিয়ে নেব। আপনারা যারা আমার ভিডিওটা দেখতে শুরু করেছেন একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করুন। কড়াইতে আর তেল দিলাম না। আপনারা যদি পছন্দ করেন তাহলে এক্ষেত্রে এই তেলের সঙ্গে 1 চামচ ঘি দিয়ে দিতে পারেন। তারপর ওই তেলের মধ্যে দিলাম 3টে এলাচ, একটু ফাটিয়ে দিয়েছি, নাহলে ওটা তেলের মধ্যে ফুটবে। তারপর দিলাম 2 চামচ বেসন। ওই তেলের মধ্যে বেসনটা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর তেলের মধ্যে এই যে বেসনটা দিলাম, এর জন্য এই রেসিপির স্বাদ খুব সুন্দর হবে। বেসনের একটা যে ফ্লেভার আছে ওটা এই রেসিপির মধ্যে মিশে গিয়ে খুব সুন্দর হবে, আর এটা সয়াবিনের যে গ্রেভি হবে ওটাকেও ঘন করতে সাহায্য করবে। ভালো করে ওটা ভেজে নেবেন, বেসনের একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। ওটা ভাজা হয়ে গেলে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম সয়াবিন, সেগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এখানেও বলে রাখি স্লো ফ্লেমে এটা একটু সময় নিয়ে কষাতে হবে, কারণ এই সয়াবিনের মধ্যে সমস্ত মশলা কিন্তু কাঁচা দেওয়া আছে। আদা বা বাকি সমস্ত মশলা আর দই সব কিছুর একটা কাঁচা গন্ধ আছে, ওটা চলে যাওয়া পর্যন্ত বেশ ভালো করে কষিয়ে নিতে হবে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। আলু এখানে 50% সেদ্ধ করা আছে। আবার এইভাবে বারবার ঢেকে ঢেকে কিন্তু আমাদের এটা কষিয়ে নিতে হবে, তাহলে সব কাঁচা গন্ধগুলো খুব সুন্দরভাবে চলে যাবে আর আলুটাও আরও একটু সেদ্ধ হয়ে যাবে কষানোর সময়। আমি কষিয়ে নিচ্ছি। আপনারা যারা আজ নতুন এসেছেন আমার ভিডিও দেখতে, যদি চ্যানেলটা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে আরও রান্না করার উৎসাহ দেবেন। আর আমার এই সুন্দর সুন্দর রান্নার নোটিফিকেশানগুলো পেয়ে যাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এর মধ্যে আমি আরও একবার ঢেকে দিয়েছিলাম, দিয়ে আবারও একটু রান্না করে নিয়েছি। তারপর দেখুন আবার ঢাকা খুলে নাড়াচাড়া করে নিচ্ছি। খুব সুন্দর করে এটা কষিয়ে নিয়েছি। এরপর আমি জল দেব। জলের জন্য বলে রাখি এই সমস্ত রেসিপিগুলো চেষ্টা করব একটু গরম জল দেওয়ার। আমি এখানে গরম জল দিলাম, আর খুব বেশি পরিমাণে জল দেব না, যেখানে আলু সেদ্ধ করা আছে সেই জন্য খুব বেশি জল দেব না। আর এই রেসিপির গ্রেভিটা একটু ঘন হবে। আপনারা যদি একটু পাতলা গ্রেভি পছন্দ করেন সেক্ষেত্রে আরও একটু জল দেবেন। কম পরিমাণে আমি জল দিলাম, দিয়ে ওটা ভালো করে রান্না করে নিয়েছি। দেখুন এখন দেখে নেব আলুটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আর এই পর্যায়ে এসে নুনটা একটু টেস্ট করে নেবেন, কারণ ম্যারিনেটের সময় নুন দিয়েছিলাম আর কিন্তু নুন দেওয়া হয়নি। আলু ভাজার সময় অল্প পরিমাণে দিয়েছি। নুন যদি কম থাকে তাহলে আরও একটু নুন দিয়ে তারপর 1 মিনিট মতো ওটা কুক করে নেবেন, তাতে নুনটা ঠিকঠাক মিশে যাবে। আমিও তাই করলাম।
এখন রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমার এই রান্নাটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর এই রেসিপি একবার ট্রাই করবেন, রুটি, পরোটা, লুচির সাথে বা ভাতের সাথে, সব কিছুর সাথে খুব ভালো লাগবে। এখন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। কিছুটা ধনে পাতা দিয়ে দিলাম, এরপর দিয়ে দেব গরম মশলা। আপনারা যদি চান তাহলে এখানে একটু ঘি দিয়ে দিতে পারেন। আজ আমি ঘি দিলাম না, গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আবারও সব কিছু মিশিয়ে 5 মিনিট ঢেকে রেখে দেব। তাতে এই যে সব ফ্লেভারগুলো খুব সুন্দরভাবে মিশে যাবে। ধনে পাতা, গরম মশলা সব কিছুর ফ্লেভার খুব সুন্দরভাবে মিশে যাওয়ার জন্য 5 মিনিট ঢেকে রাখবো। তারপর আমি সেটা সার্ভ করব। এই যে আমি এই পরিমাণে গ্রেভি রাখলাম। এটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন এই গ্রেভিটা আরও একটু ঘন হয়ে যাবে, সেই জন্য অল্প পাতলা রাখলাম। আপনারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন, সেই জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।